ক্লিন করার জন্য, চায়না কন্টেইনমেন্ট বলে, চীনকে এই এলাকায় আটকে ফেলার জন্য অনেকগুলো দেশের ইন্দো প্যাসিফিক কৌশল আছে। আমি আমার আগের একটা ভিডিওতে বলেছি। ইনফ্যাক্ট ইন্দো প্যাসিফিক কৌশলগুলোর মধ্যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ইন্দো প্যাসিফিক কৌশল আমেরিকার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, আইপিএস বলে, সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো খুব সহজেই। কিন্তু তার আগে ইনফ্যাক্ট আজকের ভিডিওতে আরেকটা জিনিস একটু আলোচনা করে রাখতে চাই, সেটা হচ্ছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি কেন হলো, ইন্ডিয়ান ওশান এবং প্যাসিফিক এই দুটোকে একত্র কেন করা হলো? ইনফ্যাক্ট এটা একত্র ছিল না আগে। আমাদের মনে থাকার কথা, প্রেসিডেন্ট বারাক ওবামা 2012 সালে প্রথম পিভট টু এশিয়া এরকম একটা কথা বলেছিলেন, যে এশিয়াকে বা কেন্দ্রের জায়গায় নিয়ে যেতে চেয়েছেন আমেরিকান ফরেন পলিসিকে, মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে, ইস্ট এশিয়া থেকে সরিয়ে এটাকে এখানে আনা। কিন্তু সেটাও ছিল মূলত ইস্ট এশিয়ান কান্ট্রিজ সাথে, এবং কোন সমুদ্র, মহাসমুদ্র, প্যাসিফিক। এশিয়া প্যাসিফিক স্ট্র্যাটেজি আগে ছিল, ওর মধ্যে পিভট টু এশিয়া হচ্ছে মূলত পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে তার সম্পর্ক তৈরি করা, মিলিটারি, ইকোনমিক, সব যে কোনো ধরনের টেকনোলজিক্যাল সব সম্পর্ক তৈরি করা, কারণ ওখানেই চীনের সাথে মূল সমস্যাটা, ওখানে চীনের সাথে অনেকগুলো দেশের সংঘাত আছে। সুতরাং এই ছিল কৌশল। খেয়াল করি আমরা মালাক্কা স্ট্রেইট, একটা স্ট্রেইট বলে একটা শব্দ ইংরেজিতে বলি, আমরা প্রাকৃতিক ভাবে বাংলার মধ্যে প্রণালী বলি। এটা হচ্ছে দুটো ল্যান্ডের মাঝখানে খুব সরু একটা সমুদ্রপথ, এটাকে স্ট্রেইট বলি, তাই তো? আমরা হরমুজ স্ট্রেইটের কথা কেউ জানি, পারস্য উপসাগর আর ওমান উপসাগরকে সংযুক্ত করা অত্যন্ত চোখ পয়েন্ট বলে। চোখ পয়েন্ট বলে মানে হলো এইগুলোকে আপনাকে বেরোতেই হবে, যেতেই হবে, এটাতে না গেলে আপনি পারবেন না, কিন্তু জায়গাগুলো খুব সরু সমুদ্রের তুলনায়। সো হরমুজ স্ট্রেইটের মধ্যে দিয়ে পৃথিবীর 1/3 গ্যাস আর 1/4 তেল পরিবাহিত হয়। এই তথ্যটাই যথেষ্ট বোঝার জন্য এই চোখ পয়েন্টটা যদি কোনোদিন আটকে যায় পৃথিবীর কি হবে। প্রায় বলা হয়েছে ইরান একটা লেভারেজ আছে, ইরানের সঙ্গে খুব ঝামেলা বলে ইরান কিন্তু এই চোখ পয়েন্টটা, এই যে সরু জায়গাটা, এই সংকীর্ণ জায়গাটা বন্ধ করে দিতে পারে, পৃথিবীর মেজর ক্ষতি হয়ে যাবে। মানে বন্ধ করা বলতে আপনি জাহাজ রাখতে পারবেন, আপনি আরো জায়গাটাতে রেগুলারলি শেলিং করতে থাকেন, কোনো জাহাজ আর ওখান থেকে যাবে না, কামান দিয়ে গোলা মারতে থাকেন, রকেট মারতে থাকেন, হবে না। ঠিক এইরকম আরেকটা খুব গুরুত্বপূর্ণ স্ট্রেইট আছে মালাক্কা স্ট্রেইট। খুব সামান্য একটা বর্ডার থাইল্যান্ডের আছে, মূলত এটা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুমাত্রার সাথে মাঝে মাঝে জায়গায়, এবং কিছু অংশ সিঙ্গাপুরও আছে। এখানে একটা ন্যারো জায়গা, জায়গাটা খুব ন্যারো না, মোটা দাগে যতটুকু আছে সেটা হলো 38 কিলোমিটারের মতো মালাক্কা স্ট্রেইটের গ্রস উইডথ। কিন্তু সমস্যা হচ্ছে সব জায়গায় সমুদ্রে গভীর ভাবে এতটা গভীর না যে যেখানে ভালোভাবে জাহাজ চলতে পারে। সো ভালোভাবে জাহাজ চলতে পারে এরকম একটা জোন আছে যেখানে এর উইডথ, প্রস্থ হচ্ছে মাত্র 3 কিলোমিটার। এই 3 কিলোমিটার জায়গার মধ্যে দিয়ে জাহাজ ঠিকঠাক পার হতে পারে, বড় জাহাজ। এবং এই স্ট্রেইট দিয়ে আপনি মানচিত্র যদি দেখেন, ইস্ট এশিয়াতে যত কিছু যাবে আর ওদিক থেকে এদিকে যাবে, এই জাহাজের পথ দিয়ে যাবে পারে। যদি তাকে বাদ দিতে আমি খেয়াল করে দেখুন, আপনি ইন্দোনেশিয়া, এশিয়া বা অস্ট্রেলিয়া ঘুরিয়ে ঘুরে বিরাট একটা পথ ঘুরে দিকে যেতে হয়। তাহলে চায়না, জাপান, ফিলিপিন্স, ইন্দোনেশিয়ার একটা অংশ, ভিয়েতনাম, লাওস, আপনি যা যা দেখেন মোটামুটি সব দেশের পণ্য এই মালাক্কা স্ট্রেইট হয়ে যেতে হবে, উপায় নেই। একটা হিসাবে জোনটাতেই সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট হয়েছে। ফলে চীনের মাথায় একটা অল্টারনেটিভ চিন্তা, একটা মালাক্কা স্ট্রেইট যদি আটকে যায় তো বিকল্প লাগবে। এটার জন্য চীন দীর্ঘদিন থেকে চেষ্টা করেছে থাইল্যান্ডের উপর একটা ক্যানাল তৈরি করে ফেলা, থাই ক্যানাল বা ক্রা ক্যানাল বলে। এই খালটা যদি খনন করা হয়, ম্যাপ খেয়াল করুন, তাহলে আর মালাক্কা স্ট্রেইটে যেতে হয়। এবং তখন সুবিধা হলো থাইল্যান্ডের উপর যদি খাল হয়, এটা থাইল্যান্ড ওটা ব্যক্তিগত মালিকানায় থাকবে, ওটা কোনো ইন্টারন্যাশনাল রুট হয়ে যাবে না, তখন তার নিয়ন্ত্রণ থাকবে। এবং থাইল্যান্ড যদি তার হাতে থাকে তাহলে সুবিধা হবে, কিন্তু সেটা পেরে ওঠে নাই। তাহলে তাকে বাইপাস করতে হবে। বাইপাস করার জন্য প্রথম যে কাজটা করলো, পাকিস্তানকে বিরাট একটা প্রজেক্ট খাওয়ানো হলো, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, সিপিএসি বলে। বেল্ট রোড ইনিশিয়েটিভের সবচেয়ে বড় বা যেটা ফ্ল্যাগশিপ প্রজেক্ট বলা হয়, প্রায় $65 বিলিয়ন। এর মধ্যে প্রচুর অবকাঠামো আছে, রাস্তা আছে, বিদ্যুৎ কেন্দ্র আছে, অন্যান্য ইন্ডাস্ট্রি আছে। শেষে এটা শেষ হয়েছে বলুচিস্তানের গোয়াদার পোর্ট। রোহিঙ্গায় রাখাইন থেকে এই প্রভিন্স থেকে অন্য জায়গায় বিতরণ চায়নার প্রেসক্রিপশন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। কারণ চায়না এখানে চেয়েছে আরেকটা বাইপাসের পথ তৈরি করার জন্য, তা সেটা করেছে, তাদের ডিপ সি পোর্ট করেছে কিয়াফিউ। শুধু ডিপ সি পোর্ট নয়, ডিপ সি পোর্ট থেকে গ্যাস এবং তেলের পাইপলাইন সরাসরি মিয়ানমারের উপর দিয়ে চীনে নেওয়া হয়েছে। এটাও খেয়াল করুন, এই পোর্টটাও চীনকে মালাক্কা স্ট্রেইট বাইপাস করতে